সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএন যে মূল আমাদের যে সিগনেচার প্রোগ্রাম দ্য ভিউজে। আমি আছি মেসবাহুজ্জামান আপনাদের সঙ্গে। আজকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে স্বাগত জানাচ্ছি। পরবর্তীতে যারা আমাদের ইউটিউবে সংযুক্ত হবেন আপলোড হওয়ার পরে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আপনারা আপনাদের কমেন্ট লিখতে ভুলবেন না। আর সরাসরি যে নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া থাকে অবশ্যই আপনারা সেখানে ফোন করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করার জন্য। যথারীতি আমাদের যে আজকে প্যানেলে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান আছেন আমাদের সঙ্গে। সুরিয়া ওয়েলকাম। এবং আছেন আমাদের সঙ্গে গেহি এসএসসি কর্মকর্তা এবং ম্যানেজার নিকি রিয়াদ। আজকে যে বিষয়টি, নিকি অনেক ধন্যবাদ আপনাকে। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারের যে এনভিসি আমরা বলি সেটার প্রসেস এবং কনসুলার প্রসেসিংয়ের যে বেসিক্সগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ করব। যেটা যদি আমরা বাংলায় রূপান্তরিত করি তাহলে হবে ন্যাশনাল ভিসা সেন্টারের প্রক্রিয়া, কনসুলারের যে প্রক্রিয়া, মৌলিক বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলাপ করব। এছাড়াও আমি জানতে চাইবো আমাদের অ্যাটর্নি সুরাইয়ার কাছে ইমিগ্রেশন ওয়ার্ল্ডের কোনো আপডেট আছে কি না, কোনো বিভিন্ন ক্যাটাগরি, বিশেষ করে যে F4 ক্যাটাগরিটা আমরা সবসময় নক করি আপনাকে, সেটা হচ্ছে F4 ক্যাটাগরির কী অবস্থা যদি একটু তুলে ধরতেন এবং আজকে বিষয় নিয়ে আমরা একটু আলাপ করব। Yes, so the F4 category has not made any movement, unfortunately. However, there is one good news which I have, is that the NVC is starting to make phone calls. So today I got a call from the NVC and I thought, am I dreaming? Because usually when I call the NVC, no one picks up the phone. But today I got a call from the NVC. So that is good news because that means maybe they're getting more staffing, maybe they have more resources to dedicate to the processing of the cases. So yeah, so they said this is going to be a policy that they're doing now. They're going to call the applicants to let them know if anything's missing. Thank you. Nikki, আজকে যে ইন্ট্রোটা আমাকে দিলেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, দর্শকরা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপর আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছি। আপনি F4 ক্যাটাগরি সম্বন্ধে জানতে চেয়েছেন, এটাতে কোনো আপডেট আছে কিনা। অ্যাটর্নি সুরাইয়া বললেন F4 ক্যাটাগরিতে আনফরচুনেটলি কোনো আপডেট নেই, তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে এনভিসি থেকে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কল আসা শুরু করেছে। তার মানে তারা কিছুটা কাজ করা শুরু করেছে, হয়তো তাদের স্টাফিং এর সংখ্যা বেড়েছে। কারণ আজকে অ্যাটর্নি সুরাইয়া নিজেই একটি কল পেয়েছেন, যেখানে আগে উনি কল করে কাউকেই পেতেন না, আজকে উনি নিজে একটি কল পেয়েছেন। এটা একটা অনেক বড় খবর। তার মানে ওরা কাজ সম্ভবত শুরু করেছে, কাজ করছে। ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। সেটা হচ্ছে আপনি একটু বললেন, তার মানে কি যে ব্যাকলগে যে ফাইলগুলো আছে, যে প্রসিডিংগুলো আছে, এগুলো একটু ত্বরান্বিত হবে এবং এক্সপিডাইট করা হবে। যে আপনি বলছিলেন, রেফার করছিলেন তাদের হয়তো নিউ রিক্রুটমেন্ট নিয়েছে, নিউ এমপ্লয়িজ। সো এটা, আর আপনি ইউ গট এ কল ফ্রম টুডে, আজকে যে কলটা আপনি পেয়েছেন এটাও তো একটা বিশাল ব্যাপার। সাধারণত তাদেরকে কল দিয়ে অন ওয়েটিংয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়। তো এটা একটা ভালো লক্ষণ যে এনভিসি হ্যাজ স্টার্টেড। তারা তাদের নিজের চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন ক্যাটাগরিতে যাওয়া দরকার অ্যাটর্নির সঙ্গে কথা বলছেন। আই ডোন্ট নো, মেবি দে আর অলসো কলিং। তারা হয়তো ডাইরেক্ট ক্লায়েন্টদেরকেও কল করছে বা যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকেও হয়তো বা কল করছে ওরা, আমার মনে হচ্ছে তাই। তো আমরা এখন মূল বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার। ইটস এ হিউম্যাঙ্গাস একটা ব্যাপার স্যাপার, এদের যে কার্যক্রম বিশাল প্রক্রিয়া। তো এখন কনসুলার প্রক্রিয়ায় কি বেসিক নিডসগুলো বা কি বেসিক প্রক্রিয়াগুলো আছে সেটা সম্বন্ধে আপনি তুলে ধরুন প্লিজ। Sure. So NVC refers to the process of applying for legal status from outside of the United States. For whatever reason, maybe because the person is actually outside the United States, or because maybe some other legal reason they have to travel to apply for their legal status outside the United States. But NVC is essentially, you can think of it as the headquarters for visa processing. They are responsible for collecting all the requisite documents which are required, which the local embassy, the post, will require to process the visa. So NVC, it stands for National Visa Center. It's headquartered in New Hampshire, and they use an electronic system called CEAC. Those of you who have used it
I'm sure you know the struggles with this system. It's very finicky. It will log you out at any moment without saving your work. So it's a very difficult system to work with, but that is what we're referring to when we talk about the NVC. ওকে আরেকটা কথা এনবিসি কথা আপনি বললেন হ্যাম্পশায়ারে এটা অবস্থিত এবং এটাকে বলা যায় আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ডের বা ভিসার জন্য এটা নিউক্লিয়াস তাদের না তো এখন এখানে তো সবাই কিন্তু এখানে যাচ্ছে না নট অনলি ফর বাংলাদেশি ভিসাস অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য গ্লোবালি আই এম টকিং অ্যাবাউট তো সেটার ক্ষেত্রে তাদের তো নিশ্চয়ই কোনো অ্যাসাইন করা আছে নাকি যে সাউথ এশিয়ারা করবে বা এই ধরনের কোনো সেগমেন্ট করা আছে আপনি জানেন কি No, they process all the visas. So the process would be, for example, if we're talking about a family-based petition, if we're talking about a spousal petition, for example, the I-130 has been filed and approved with USCIS, which is a different organization, different department of the U.S. government. That falls under the Department of Homeland Security, the Department of State, and the NVC is a separate department. So once that petition is approved, then USCIS sends the petition to the NVC so long as it was marked on the petition that this case should be sent for consular processing. So once it reaches the NVC handles the document collection for all the embassies over the world. Thank you very much. আমি একটু নিকির দৃষ্টি আকর্ষণ করছি নিকি আপনি খুব সুন্দর কথা বলেছেন উনি তুলে ধরেছেন এনবিসির অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি শর্টলি একটু বলতেন আচ্ছা এনভিসি শব্দটার মানে হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার এটা হচ্ছে কিন্তু আপনি যেই দেশের মানুষ সেই দেশে এমবিসিতে এটা অবস্থান করে না এটা আমেরিকাতে অবস্থান করে এটা হেডকোয়ার্টার হচ্ছে নিউ হ্যাম্পশায়ার এটাই হচ্ছে সমস্ত ভিসার হেডকোয়ার্টার নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত এবং টনি সুরিয়া সুন্দর করে বললেন যে আপনি বাংলাদেশের হলে ওখানে অথবা অন্য দেশে হলে আরেকখানে এরকম না সমস্ত পৃথিবীর সব জায়গার কেসগুলোই এই ন্যাশনাল ভিসা সেন্টারে কাজ করা হয়ে থাকে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করেন যেমন ভাই বোন আত্মীয় স্বজনের জন্য সেটা হচ্ছে I-130 এটা যখন অ্যাপ্রুভড হয় তখন সেটা ইমিগ্রেশন USCIS থেকে ন্যাশনাল ভিসা সেন্টারে এটা পাঠানো হয় তখন সমস্ত ভিসার কার্যক্রমগুলো শুরু হয় এবং উনি একটা শব্দ বলেছেন CEAC যেটার মানে হচ্ছে যে আপনার কেসটা যখন ন্যাশনাল ভিসা সেন্টারে গেল তখন এটা অনলাইনের মাধ্যমে CEAC ওয়েবসাইটে আপনাকে সমস্ত কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো কিন্তু বেশ জটিল আপনি লগ ইন করলেন লগ আউট হয়ে যেতে পারেন একটু কিছু ভুল করলে সেটা স্টপ হয়ে যেতে পারে সেজন্য এই ন্যাশনাল ভিসা সেন্টারের কাজটা মোটামুটি বেশ জটিল তবে ন্যাশনাল ভিসা সেন্টার থেকেই কিন্তু আপনার ভিসার সমস্ত কাগজপত্রগুলো আসবে সেই জন্য এই প্রক্রিয়াটা জানাটা খুবই জরুরি ধন্যবাদ দর্শক আপনারা আশা করি এই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন আমি জানি এখানে হাজারো আমার ভাই বোনরা আছেন যারা অ্যাপ্লিকেশনে আছেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্ট্যাটাসে আপনারা আছেন তো আপনারা এই যে প্রসেসিংয়ের যে সিস্টেমটা এটা আপনাদের জানা খুবই দরকার কারণ অনেক সময় নিজেকে আপনার অনলাইনে লগ ইন করতে হয় যেটা একটু আগে আমাদেরকে নিকি বললেন যে অনেক সময় আপনার লগ আউট হয়ে যাবেন তো এখানে ভিসা সেন্টারে যাওয়ার আগে সুরাইয়া দে নিড টু তাদের তো আর কিছু USCIS এর সঙ্গেও তো তাদেরকে একটা ওয়ার্কআউট করতে হয় এভরিথিং শুড বি ফাইন দেন USCIS তারা তাদেরকে রেফার করবে ভিসা সেন্টারে নাকি Right. So the first step is you have to have an approved petition and actually the petition has to be current. The party date has to become current. So maybe the petition was filed. If it's a sibling petition, it's not going to become current for 10, 12 plus years. So the petition becomes current, then the applicant will receive the welcome letter from NVC. And then the NVC welcome letter has the case number and the invoice ID, which will allow them to log on to CEAC
and input that information so that they can log in and start the process, which the process is started by paying the two fees to NVC. One is for affidavit of service, and one is the immigrant fee. They roughly add up to, I believe it's about $450, both of them together. So once that payment is made, then the portal will further open up to allow you to fill out the DS-260 if we're talking about an immigrant petition. So again, this is used for all types of cases. So it's not just for immigrant petitions, even if it's, for example, a non-immigrant petition, for example, like a H-1B or an O-1 or a B-1, B-2, it's also done on CEAC. So everything through the Department of State is done through the CEAC portal. So if it's an immigrant petition, then it's going to be a DS-260, and then after that's completed, then the portal will open up to allow the person to upload the requisite documents, which the embassy will require. DS-260 is a very important document where it says total bio of yours. আমি আপনার জীবনের সব ইতিহাস, right from your primary school up to your standard level, family background, family information, everything. সবকিছুই দিতে হয় যতটুকু আমি জানি। এবং DS-260 সব ক্যাটাগরিতে কি এটা প্রয়োজন নাকি স্পেসিফিক ক্যাটাগরিতে DS-60 চাই? The DS-260 is required for immigrant petitions. So that means the I-130 and for the I-140, which we don't talk about as much, but it's required for any immigrant petitions. What about the non-immigrant then? For non-immigrant petitions, it's the DS-160. Okay. আমাদের Nikki, you are very good in this explain. আপনি তো সব প্রতিদিন এগুলো নিয়ে কাজ করেন, তো সুতরাং আপনার জন্য খুব ইজি। একটু শর্টলি বলেন, আমাদের দুজন দর্শকও লাইনে আছেন, তাদের লাইনে ফোনটা নিয়ে নিব, আপনি বলেন প্লিজ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So Attorney Suryia বললেন যে ন্যাশনাল ভিসা সেন্টারে আপনার কেসটা কখন যাচ্ছে? যখন আপনি অ্যাপ্লাই করলেন, মনে করেন ভাই বোনের কথাটাই বলি, আপনি 12, 13, 14 বছর আগে অ্যাপ্লাই করেছেন, তখন কিন্তু আপনি USCIS ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় তখন আপনাকে কিন্তু একটা প্রায়োরিটি ডেট দেওয়া হয়েছিল। মনে করেন আপনি 2006-এ অ্যাপ্লাই করেছেন, মার্চ 2006, আপনার প্রায়োরিটি ডেট হচ্ছে মার্চ 2006। এখন সেইটা যখন কারেন্ট হবে, মানে যখন মনে করেন ন্যাশনাল ভিসা সেন্টার আপনার কেসটা নিয়ে কাজ শুরু করবে, কাছাকাছি সময় হয়ে আসছে, তখন আপনার কেসটা USCIS থেকে NVC-তে যাবে, ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে। যাওয়ার পরে আপনাকে ওরা একটা ওয়েলকাম চিঠি পাঠাবে এবং সেখানে আপনাকে একটা কেস নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিবে। সেই কেস নাম্বার এবং পাসওয়ার্ড নিয়েই কিন্তু তখন আপনি CEAC বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। এবং লগ ইনের করার পরেই আপনি ওখানে দেখতে পাবেন যে বিভিন্ন ক্যাটাগরি কিছু আছে, সেখানে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে, এটাকে বলে ভিসা ফি। সেইটা আপনার পিটিশনারের জন্য একটা পেমেন্ট আছে, আবার বেনিফিশিয়ারি যার জন্য অ্যাপ্লাই করেছে তার জন্য একটা পেমেন্ট আছে। দুটো মিলে হয়তো $450 থেকে $500 মতো একটা পেমেন্ট। এটা যখন আপনি দেবেন তখন কিন্তু আপনার সেই DS-260 ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের বড় একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে। অলমোস্ট 200+ কোশ্চেন সেখানে আছে। DS-260 হচ্ছে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা ওপেন হবে। আর আরও জিনিস আছে যেখানে আপনি যদি পিটিশনার, আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার যে এফিডেভিট অফ সাপোর্ট, আপনার ইনকাম ট্যাক্সের সব কাগজপত্র ওখানে জমা দিতে হবে। এই জিনিসগুলাই আপনাকে NVC ওয়েবসাইটে করতে হবে। আর DS-160 হচ্ছে যারা ইমিগ্রেন্ট না, অন্য কোনো ক্যাটাগরির মাধ্যমে আসছেন তাদের জন্য DS-160।
এটাই একটা বিষয় জানার, এখানে খুব জটিল হলেও জানা থাকলে ভালো। জি, আর এই ডকুমেন্টগুলো তো ওই যে সিএসি বললেন, ওইখানে তো দে হ্যাভ টু আপলোড দ্যাট, ওইটা তো ওনাদেরকে ওইটা আপলোড করতে হবে ডকুমেন্টগুলো নাকি? Yes, everything is digital. এভরিথিং ইজ ডিজিটাল, তাই না? আচ্ছা, ধন্যবাদ। দুজন দর্শক আছেন আমাদের সঙ্গে। কে আছে আমার দর্শক আমাদের সঙ্গে? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জামান ভাই। জি জি, বলেন ভাইয়া। আমার একটা প্রশ্ন সুরিয়ার কাছে। জি, ওই ঢাকা প্রোগ্রামের ভবিষ্যৎটা কি একটু বলবেন? ওকে, যারা ঢাকা প্রোগ্রামে আছে এটার ভবিষ্যৎ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কিছু? জি জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। So I got the because I know people will ask it. Yeah, DACA is a great program. It's a great first step that our former President Obama created. Of course, it needs to go further than that, but the program, I mean, it's kind of a political question, but I do believe that there's consensus on both sides for that program to continue. So even with this new administration, in the beginning, President Biden had allowed new filings. So, but that's no longer the case. So I do believe those who had applied initially in 2012 can continue to renew. That's my personal opinion. And I think that program will continue. But as we all know, the Biden's new policy of allowing those who missed their opportunity in 2012 to apply, and he was allowing them to apply initially again. That's been put on hold, so that's unfortunate. And what is the future? I mean, ওরা ভবিষ্যৎটা কি? উনি স্পেসিফিক্যালি এটা জানতে যাচ্ছে এদের ভবিষ্যৎ কি? What is the future for this? The DACA program is, very political in nature. It was done by executive order. So, my answer is as good as my hypothesis on what's going to happen with politics. So, like I said, I think both parties are in agreement that it's a good program. So I think it's going to stay. That's my opinion. Nikki, short and brief, please. জি জি, মেইন কথা অ্যাটর্নি জেনারেল যেটা বললেন যে ঢাকা প্রোগ্রামটা আসলে একটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা এটা শুরু করেছিলেন, এখন পরবর্তী প্রেসিডেন্ট যারা আসে তারা যদি সেই ওবামার পলিটিক্যাল ভিউর সাথে মেনে চলেন, মানে ওটাতে রাজি থাকেন, তাহলে ওনারা ঢাকা প্রোগ্রাম কন্টিনিউ করবেন। যেমন বাইডেন এসে করেছেন, যে নতুন করে অ্যাপ্লিকেশন ওরা দিতে বলেছেন, এবং মোটামুটি তবুও ওটা অন হোল্ড হয়ে আছে। এখন ভবিষ্যৎ প্রেসিডেন্ট যারা আসবেন তারা যদি এই পলিটিক্যাল যে ধারা এটার সাথে যদি মেনে না নেন, হয়তো এটা কি হবে বলা যাচ্ছে না, তবে মোটামুটি এটা আসলে একটা পলিটিক্যাল প্রোগ্রামের মতো বলা যায়। ধন্যবাদ। আশা করি দর্শক আপনার উত্তর পেয়েছেন এবং অ্যাটর্নি সুরিয়া আপনাদেরকে বলেছেন যে এটা আপনারা রিনিউ করতে থাকবেন। আর পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমার নাম মোহাম্মদ হক। জি ভাই, হক ভাই বলেন। জি, আমার একটু আমাদের কাছে প্রশ্ন হলো এটা, আমি আমার ছেলের জন্য EB3 জন্য অ্যাপ্লাই করছি, সে বাংলাদেশে আছে। যে কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করছি তারা বলছিল 7 থেকে 9 মাস লাগবে। আমি গত জুলাইতে অ্যাপ্লাই করছি, মিডল অফ দ্য জুলাই 2023। তো এখন ওরা তো বলছিল 7 থেকে 9 মাস লাগবে। এখন তো 9 মাস শেষে 10 মাসে পড়লো। এখন এটা কতদিন লাগতে পারে লেবার ডিপার্টমেন্ট থেকে ইয়াটা হওয়ার জন্য, বা লেবার ডিপার্টমেন্টের স্ট্যাটাসটা কি দিচ্ছি, এটা একটু যদি আমাকে জানান আমি উপকৃত হবে। ধন্যবাদ। Suryia, the gentleman applied for his son in July 2023, and his son is in Bangladesh, and the agents, they assured him that it will take 7 to 9 months. So now almost 9 months. So what is the status from the labor department? They haven't got anything. What do you think? So when the caller says I applied for my son, I think he means, EB3 is employment EB3 category, based. absolutely EB3 category. Yes. So it would have to be an employer that applied for his son. So the Labor Department is having a longer processing time than usual now. So it might be that when
the employer began the processing for the case, it may have been that was the timeline. But now it's pretty well known that the Department of Labor is taking a little bit longer for perms at this time. Like how many months more it might take? It's hard to tell with দর্শক আপনি যে প্রশ্ন করেছেন আপনার ছেলের ব্যাপারে ইবিটি ক্যাটাগরি যেটা অ্যাটর্নি সুরাইয়া বললেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর বলি এখন একটু ব্যাকলগে আছে লেবার ডিপার্টমেন্ট এবং তারা সঠিক বলতে পারছেন না কয়দিন লাগবে আরও, বাট তারা প্রসেসে অবশ্যই আছেন, বাট একটু তারা ব্যাকলগে আছেন, এটাই তিনি বললেন এবং সবাই জানে এটা, এই কথাই বললেন অ্যাটর্নি সুরাইয়া। আপনি ধৈর্য ধরুন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করেন আপনার নাম বলে প্রশ্ন করেন। আমি জামাইকা থেকে বলছি, শিলা খানম। জি আপা। আমার কোশ্চেনটা হলো, আমার ভাইয়ের জন্য 2009 এর অক্টোবর মাসে অ্যাপ্লাই করেছিলাম। জি। সো অ্যাপ্লাই করার পরে এখন পর্যন্ত কোনো মানে আর কোনো কিছুই কোনো চিঠি পাচ্ছি না। তো এখন কোন সালের কেস চলতেছে আর কত নাগাদ লাগতে পারে সেটা একটু আমি জানতে চাচ্ছি। ওকে। So by F4 category basically, and she applied in 2009 October. So by nothing, does the caller mean that like not even a receipt notice, not even an approval from USCIS? I would be very concerned about that. So that's the first concern. Right now they're working on March 1st, 2008. So the priority date is not current. If it was filed in October 2009, it's not time yet for the NVC part of the case just yet. But I would look into the I-130 to make sure it's been approved. Okay. Nikki, আপনি যদি একটু আনসার দিতেন, আপনার যেহেতু এটা 2009 এর অক্টোবর, এখন আমরা জানি যে মার্চ চলতেছে, তো এবং উনি কিছুই পান নাই, এটা তো একটা উইয়ার্ড, উনি কিছুই পান। কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে যারা 2008 এর মার্চের 1 তারিখে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য। আর আপনার যেহেতু আরো 1.5 বছরের বেশি সময় বাকি আছে, তো এর মধ্যে আপনি কোনো কিছুই পাবেন না। কিন্তু একটা কথা উনি কনসার্ন দেখালেন অ্যাটর্নি সুরাইয়া, যে আপনি বলেছেন আপনি কিছুই পাননি। আপনার কিন্তু 2009, 10, 11 এর দিকেই কিন্তু রিসিপ্ট লেটার, I-130 রিসিপ্ট লেটার প্লাস I-130 অ্যাপ্রুভাল লেটার পাওয়ার কথা। এটা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটু চিন্তার বিষয় আছে। আর যদি এটা পেয়ে থাকেন তাহলে আপনাকে আরো মিনিমাম 1.5 থেকে 2 বছর অপেক্ষা করতে হবে শুধুমাত্র আপ টু ডেট হওয়ার জন্য। ধন্যবাদ নিকি। পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি 2011 এ আপনার অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? ওকে। আচ্ছা, পরে আপনার আমার কাগজপত্র চাইছে, আমি আপনার সব দিছি, দেওয়ার পরে আপনার ওরা ডিওনেটের চাইছে, আমি করাই আমার অ্যাপ্রুভেল আইছে, 12 এ আমার অ্যাপ্রুভেল আইছে। আচ্ছা, এখন কতদিন সময় লাগবে ভাই? মানে আমার তো অলরেডি অ্যাপ্রুভেল পাইছি, 2012 এ অ্যাপ্রুভেল পাইছি, 11 এ আপনার আগস্টে অ্যাপ্লাই করছি আমি। 2000 কবে? আগস্টে 2011 2011, yes. Okay. Suryia, she applied, they had a DNA test, they submitted all the documents, and now she's asking how long it will take. He applied for his brothers and sisters. Okay. She applied. Okay, so I mean, definitely the priority date is not current. If we're talking about the I-130 and you're writing a decision for the I-130, It's a 2011 case, no? Yeah, once you respond to the RFE, the decision should come in pretty quickly after the response. So, yeah. Okay. Nikki, RFE ব্যাপারটা একটু বলে দিন আপনি ওনাকে। RFE ব্যাপারটা হচ্ছে, RFE মানে হচ্ছে রিকোয়ার্ড ফর এভিডেন্স, মানে ওরা আরো এভিডেন্স চাচ্ছে, আরো কাগজপত্র চাচ্ছে। কিন্তু ওনারা তো, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, তো ওনারা তো, উনি বলেছেন ওনারা সাবমিট করেছেন সবকিছু।
সবকিছু সাবমিট করেছেন, হয়তো ওনারা যখন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাপ্রুভাল হওয়ার সময় অথবা পরবর্তী সময়ে ওরা আরো জানতে চাচ্ছে আপনার রিয়েল ভাই বোন কিনা, সেই জন্যই কিন্তু ওরা ডিএনএ টেস্টের জন্য দিয়েছিল। তো আপনি এই আরএফই মানে রিকোয়ার্ড মোর এভিডেন্স, সো আপনি এভিডেন্সগুলো সাবমিট করেছেন, কিন্তু এরপরেও আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনার কিন্তু প্রায়োরিটি ডেট এখনো কারেন্ট হয়নি। এখন চলছে 2008-এর 1 তারিখ, মার্চের 1 তারিখ যারা অ্যাপ্লাই করেছিল, আপনি অ্যাপ্লাই করেছেন অগাস্ট 2011, তাহলে আরো 3.5 বছর অপেক্ষা করতে হবে মিনিমাম, জাস্ট আপনার ডেটটা আপ টু ডেট কারেন্ট হওয়ার জন্য। অনেক ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সুরাইয়া। দর্শক আপনারা, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। দর্শক, আমরা যে আলাপগুলো করছিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেশ ভালো রেসপন্সও পাচ্ছি আপনাদের কাছ থেকে আজকের এই বিষয়টা নিয়ে, এবং অ্যাটর্নি সুরাইয়া খুব সুন্দরভাবে সব তুলে ধরতেছেন। অ্যাটর্নি সুরাইয়া, মিনওয়াইল আপনাদের কাছে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন, ফেসবুকে আমাদের কয়েকটা প্রশ্ন আসছে, তো আমি সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। এক ভদ্রলোক, ওনার প্রোফাইলের নেম হচ্ছে অ্যারাবিক, সো সিন্স আই নো অ্যারাবিক, আই নো হোয়াট ইজ হিজ নেম, ইটস এ মুশফিক তরফদার। He's saying that my visa category IR1 and priority date is March 6, 2022. Documentary qualify already. He put already documentary qualify on August. In August. Oh, he's from Bangladesh, I believe. So it should be on June 3rd, 2022. His priority date, and he documentary qualify he made on 22nd of the August. So he's saying that when I get interview letter. Okay, yeah. So there's no priority. The category is IR1. Yeah, for IR1, which is I believe it's a spouse or a parent of a U.S. citizen. It's an immediate relative for sure. Oh, definitely. So there's no wait time. So priority date is not relevant. But there is, of course, still a processing time with the NVC and with the embassy. When he's going to get the interview, no one can say. There is still a backlog at the consulates and embassies all over the world, especially in Dhaka. So it's hard to say, but as we talked about in our prior discussions about the mandamus, if it's been a long time that you have been documentarily qualified, I'm talking 2 years plus, then you might want to speak to a lawyer about whether a mandamus, which is a lawsuit to compel government action, if that would be appropriate in your case. মুশফিক তরফদার ভাই, আপনার জন্য যে কথাগুলো উনি বলেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। উনি বলেছেন আপনার যেহেতু কোয়ালিফাই হয়েছে 2023-এর অগাস্টের 22 তারিখে, সো আপনার যদি 2 বছরের উপরে তারপরে কিছু না হয়, তাহলে আপনি একটা ম্যান্ডেমাসে চলে যেতে পারেন, যেটা হচ্ছে আপনার মোশন ইন দ্য ফেডারেল কোর্ট, তখন গিয়ে এই জিনিসটাকে এক্সপিডিয়েট করা যাবে। এছাড়া এই মুহূর্তে কিছু ব্যাকলগে আছে, এবং ঢাকা ইউএস এমবেসি তো ব্যাকলগ আপনারা জানেন, সারা বিশ্বের মধ্যে এটা গ্লোবালি, এটা উনি এই সাজেশনটা আপনাকে দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনি বুঝতে পেরেছেন কথাটা। আপনি আপনার যদি এমন না হয় তাহলে আপনি একজন লয়ারের শরণাপন্ন হতে পারেন। ফারহানা রহমান সুমা, শি ইজ আস্কিং বাবা মা ফর ইফ she applies for his father and mother, how long it's gonna take? Usually, I mean. Yeah, in general, if we're talking about consular processing, it's going to take probably 2 years. Because there's a step 1, which is to file a petition with USCIS, and then after step 1, you have step 2, which is the NVC processing. So overall, I would estimate about 2 years from start to finish. If yeah. Okay. আরেকজন পোস্ট করেছেন ফেসবুকে, ন্যাশনাল ভিসা সেন্টার, ফ্রম ন্যাশনাল ভিসা সেন্টার, হাউ লং ইট উইল টেক
to get the interview letter. Yeah. Same situation, yeah, right? same situation. No one knows. And he's in Canada, probably. He's in Canada embassy থেকে. Okay, well, that is a little bit more hopeful. It's definitely going to move faster if the embassy's in Canada, for sure. Yeah. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আজকে প্রচুর কল পাচ্ছি এবং ফেসবুকে আমাদের অনেক কোয়েশ্চেন। আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা চেষ্টা করি সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। কে আছেন ফোনে? আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার নাম বাবুল। জি বাবুল ভাই। জি, আমি একটা বিষয়, আমি আমার বিবাহিত একটা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2017 সালে। জি। তার দুইটা মাইনর মেয়ে আছে, বেবি আছে দুইটা, যাদের একটা বয়স 12 বছর, একটা বয়স 7 বছর। তো 17 সালে আমি অ্যাপ্লাই করেছি, একটা রিসিপ্ট লেটার ছাড়া আমি এ যাবত আর কিছুই পাইনি। এই ব্যাপারে আপনারা একটু বলতে পারবেন যে কি অবস্থা হতে পারে? থ্যাংক ইউ, বুঝতে পেরেছি ভাইয়া। নাম্বার 2 হলো, ইতিমধ্যে আনফরচুনেট আমার মেয়ের কনজুগাল লাইফ নিয়ে একটা খুব পেইনফুল সিচুয়েশন বিরাজ করতেছে বাংলাদেশে। তো আমি আসলে তাকে কোথাও রাখার কোনো সুবিধাও পাচ্ছি না। আমার কোনো ওয়ে কি আছে আমি এটাকে এক্সপেডিট করা বা এই কেসের সূত্র ধরে আমি কোনো ভাবে তাকে এখানে আমার হেফাজতে নিয়ে আসার কোনো ওয়ে আমাকে দেওয়া যাবে কি? জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। Suryia, he has a little critical case. He applied for his daughter, married daughter, and she has 2 child. One is 17, one is 12, and one is 7. And he applied in 2017. And now, meanwhile, in between, they had some conjugal, domestic family affairs problem. So this gentleman, he wants to bring his daughter along with the children. Can he expedite? ওটাকে ত্বরান্বিত করা যায় কিনা, কিভাবে তা ওনাকে হেল্প করা যায়, কোনো সাজেশন থাকলে বলতে পারেন। So I believe the category for married children of U.S. citizens, he must be a U.S. citizen because there's no category for married children of green card holders. So I believe that priority date is around 2017. So the process should be, NVC or starting NVC around there, hopefully. But there's no way to circumvent the statutory numbers, related to the priority dates. There's no way to expedite that. If the NVC processing is finished, you can ask NVC to expedite the case and send it to the embassy. So that's one option. Another option would be to consider something completely different altogether, which would be, it's called a humanitarian parole. So it is very difficult to get humanitarian parole, but it's not impossible, but the option is there. Because they give it sometimes, so that might be something to consider. And of course, there has to be a very something grave, something very terrible happening. So I've seen it in cases where there's a civil war going on, where there's very critical medical emergency, and they need to get treatment in the United States. If they have a lawsuit pending in the United States and they have to come and defend the lawsuit. So those are just examples where I've seen it granted. But it has to reach a very high threshold of urgency and seriousness. নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে এটাকে একটু ব্রিফলি করে, কারণ উনি তো অনেক কিছু কথা বলছেন, মানে ওনার জিস্টে যেটা ওনার প্রয়োজন সেটাই বলেন প্লিজ। ভদ্রলোক ভাই, আপনি যে কথাটা, বাবুল সাহেব যে প্রশ্নটা করেছেন, আপনার মেয়ে বিবাহিত, খুব ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে, আমরা দুঃখিত, কিন্তু উনি অ্যাটর্নি সুরিয়া বলছেন সম্ভব, কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু যেহেতু এটা USCIS আছে, এখন সম্ভব না। যখন এটা এনভিসিতে যাবে, ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে, তখন আপনি কোনো সলিড কারণ দেখে কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন, এক্সপেডিট করতে পারেন। এটা অসম্ভব নয়, কারণ
এরকম হয়েছে প্রমাণ আছে। সো কিন্তু উনি কিছু উদাহরণ দিয়েছেন যে খুব একদম সলিড রিজন থাকতে হবে যে কোনো যুদ্ধ চলছে, কিছু শুরু হয়েছে, খুবই খারাপ অবস্থা দেশের, ওখানে কিছুতেই থাকা সম্ভব না, অথবা কেউ একদম মৃত্যুসজ্জায় খুবই অসুস্থ, এই ধরনের কোনো কিছু একদম সলিড রিজন দেখায় কিন্তু আসলে এক্সপেডাইট করা সম্ভব, অসম্ভব নয়। তো আপনি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ ধন্যবাদ করে নিকি। আমরা আজকে অনেক কল পাচ্ছি, বারবার বলছি। এখন আমাদের কাছে আপনাদের লাস্ট কলার, আমরা আরেকজনকে আমরা অ্যাকোমোডেট করছি। কি আছেন কলে? আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি সিটিজেন, ইউএস সিটিজেন। তো আমি রিসেন্টলি আমার ওয়াইফে সাপোর্টেছি, সাপোর্ট দেওয়ার কয়েকদিন পরে আপনার ইন্টারভিউ ডেট আসবে। রিসেন্ট সিটিজেন ওয়াইফের জন্য সাপোর্ট। হ্যাঁ, প্রশ্নটা শুনতে পাইনি আমরা আসলে, আরেকবার একটু প্রশ্নটা করলে আপনি যদি আবার বলতেন প্লিজ। ও আচ্ছা, অ্যাকচুয়ালি উনি রিসেন্টলি সিটিজেন পেয়েছেন, উনি ওনার অ্যাপ্লাই জন্য ওয়াইফের জন্য উনি অ্যাপ্লাই করেছেন, তো কতদিন সময় লাগতে পারে? Okay, so I'm assuming that this is for consular processing. I'm assuming his wife is abroad. Yeah. So I mean, from start to finish, consular processing for immediate relative, it's about 2 years. আপনার প্রায় আপনি ধরে নেন যে আপনার আনুমানিক 2 বছরের মতো সময় লাগবে ভাইয়া। ধন্যবাদ। আমরা আরেকজন দর্শককে নিচ্ছি। কে আছেন আমাদের সঙ্গে? নাম বলে প্রশ্ন করব। হ্যালো, আমি দেলোয়ার বলছিলাম জামাইকা থেকে। হ্যালো। জি দেলোয়ার ভাই বলেন। আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2011 প্রায়োরিটি ডেট ডিসেম্বর 8, 2011। আমি অ্যাপ্রুভাল নোটিশ পেয়েছি মেতে, 2012 মেতে। এরপরে আর কোনো আমি চিঠি পাইনি ইউএসসিআই থেকে বা এনভিসি থেকে কোনো ওয়েলকাম লেটার বা কোনো ধরনের চিঠি আমি পাইনি। আপনি আপনার ভাই বোনদের অ্যাপ্লাই করেছেন তাই না? প্রায়োরিটি ডেটটা দিয়েছে যে ডিসেম্বর 8, 2011। এখন আমি এটার স্ট্যাটাস কি হতে পারে বা আমার কি করা উচিত এখন? জি, আপনি তো আপনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন তাই না ভাইয়া? জি। Okay, so he got the approval in 2012. His priority date was December 8, 2011, and he got the approval date approval on May 2012 for his brothers and sisters. So, what do you think? What can he to expedite? উনি কি করতে পারে এটাকে ত্বরান্বিত করার জন্য? So I think he asked about. I think he just said he hasn't gotten anything. By now, you should have at least received a welcome letter from NVC. Which he got the approval also in May 2012. Yeah. So it's possible if he did not get the NVC letter that his case was not sent to NVC. So it's an option you have to tick on the I-130 when you file the I-130 that it is going to be an NVC case. So if that box was not ticked, that means your petition was never sent to NVC. So in that case, you'll need to file an I-824 to have USCIS send that petition to NVC. And then, of course, you'll have to wait for the party date to become current. থ্যাংক ইউ। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। যেহেতু আপনাকে উনি বলেছেন যে I-130 এটা ফলো আপ করতে, এবং আপনার কেস ওরা আপনাকে এনবিসি থেকে একটা চিঠি আসার কথা যদি না এসে থাকে, আপনি যাকে দিয়ে কাজটা করিয়েছেন তার কোনো লয়ার, এর ক্রেডিবল লয়ার হতে হবে, যার কাছে যাবেন যে আপনি একটু পরামর্শ নিতে পারেন এটাকে এক্সপিডিয়েট করার জন্য। আমরা ঠিক এখন ডকুমেন্ট না দেখে তো অনেক কিছু বোঝা যায় না। তো ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, সময় নিয়ে একেবারেই। অনেকের 1-2 আমরা হয়তো ফেসবুকে আমরা অ্যাকোমোডেট একদম সময় নেই, আমরা ফেসবুকে অনেকে হয়তো 1-2জনকে দিতে পারিনি এখন পর্যন্ত। আমরা আশা করি আগামী পরবর্তী প্রোগ্রামে আপনারা যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাটর্নি সুরাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ as usual for having with so nice of you and coming and supporting us, and Nikki, Riad, of course you are amazing. দর্শক আপনারা ভালো থাকবেন। সুরাইয়া, আপনার যদি কোনো কিছু বলার থাকে, দর্শকদের কিছু বলতে চান, for few seconds আমি আপনাকে অ্যালাউ করলাম। বিদায়ের আগে যদি কিছু বলতে চান for the next program. Yeah, absolutely. So we'll have more interesting topics for our next program. So we hope you all join us and have plenty of questions for us. We're more than happy to answer them. থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন দর্শক, যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকুন, টিমের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।